শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি খান তাজনীনা হাসান। নির্বাচন নিয়ে দেশের মানুষের মধ্যে এখনো সংশয় আছে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর এই আস্থার সংকট দূর করতেই প্রধান উপদেষ্টা বারবার নির্বাচনের কথা জোর দিয়ে বলছেন অভিমত তার। বিশ্ববাসীকে সেই বার্তা দিতেই সফরসঙ্গী হিসেবে রাজনীতিকদের যুক্ত করা হয়েছে বলেও যমুনা নিউজকে জানিয়েছেন তিনি। নিউ ইয়র্কে বিএনপি মহাসচিবের সাথে কথা বলেছেন সহকর্মী মাহফুজ বেশো। সরকারে না থেকেও জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হয়ে নিউ ইয়র্কে এসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কয়েকজন রাজনীতিক। এটাকে অন্তর্বর্তী সরকারের আন্তরিক পদক্ষেপ হিসেবেই দেখছেন বিএনপি মহাসচিব। বলছিলেন দীর্ঘদিন দেশে সুষ্ঠু ভোট না হওয়া সহ নানা কারণে নির্বাচন নিয়ে এখনো সন্দিহান অনেক মানুষ। সেটি দূর করতেই রাজনীতিবিদদের সরকারি বহরে যুক্ত করা হয়েছে বলে ধারণা তাঁর। উনি ভেবেছিলেন যে রাজনৈতিক দলগুলোকে যেখানে নিয়ে এসে আমি একটা একসাথে রিপ্রেজেন্টেটিভ হতে পারি গ্লোবাল অর্গানাইজেশন ইভেনের মতো জায়গায়, তাহলে দ্যাট উইল গিভ এ গুড মেসেজ টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড আপনার একটা আস্থা বাড়বে মানুষের। ঢাকা থেকে নিউ ইয়র্ক, দেশে বিদেশে সবখানে ফেব্রুয়ারিতে নির্বাচন বলে বারবার আশ্বস্ত করছেন প্রধান উপদেষ্টা। মূলত দেশে যে আস্থার সংকট তৈরি হয়েছে তা দূর করতেই সরকার প্রধানের এমন অবস্থান বলে মনে করেন বর্ষিয়ান এই নেতা। বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনফিউশন আছে ইলেকশন হবে কিনা, বিভিন্ন রকম। এটা হয়ে গেছে কি বাংলাদেশের মানুষের মধ্যে একটা সমস্যা তৈরি হয়েছে, আস্থাহীনতা সবকিছুর উপরেই। যে কারণে চিফ অ্যাডভাইজারের কথাটাও তারা মনে করে যে ঠিক আছে কিনা, বা আপনার ইম্পর্টেন্ট কেউ বললো, রাজদলগুলো বললো, তারা মনে করে যে এটা, ওইটাকে তিনি আরো দৃঢ় করতে চান। কোন রাজনৈতিক দল, পুলিশ ও বেসামরিক প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে প্রস্তুত কিনা সেই প্রশ্ন তুলেছেন। অভিযোগ আছে সব দলের জন্য সমান সুযোগ থাকা না থাকা নিয়েও। এগুলোকে অবশ্য বড় সমস্যা মনে করেন না বিএনপি মহাসচিব। বাংলাদেশে প্রচুর ইলেকশন হয়েছে 3 মাসে, আপনার কেয়ারটেকার গভর্নমেন্ট 3 মাসে ইলেকশন হয়েছে, গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। এটা বাংলাদেশে ইলেকশন ইজ নো প্রবলেম। আপনি গভর্নমেন্ট যে ফার্ম থাকে যে আমি ইলেকশন করবো, তাহলে ইলেকশন হয়ে যাবে। দেশের মানুষ নির্বাচনমুখী দাবি করে সেটি আয়োজনে সরকারকে মনোনিবেশ করার তাগিদ ছিল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। দেশ কিংবা বিদেশ সবখানে সব বক্তৃতায় ফেব্রুয়ারিতেই যে নির্বাচন সে কথা বারবার স্পষ্ট করছেন সরকার প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনূস। তারপরও নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এখনো খানিকটা আস্থাহীনতা রয়ে গেছে বলে মনে করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যদিও তিনি বলছেন এ বিষয়ে সরকার প্রধানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। ফ্যাসিবাদ পতনের পর গণতন্ত্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। মানুষের ভোটাধিকার যেন প্রতিষ্ঠিত না হয় সেজন্য ষড়যন্ত্র অব্যাহত আছে, একথা বলেছেন বিএনপি নেতারা। বিকেলে মিরপুর 1-এ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা ও ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আসাদুজ্জামানের ষষ্ঠ স্মরণ সভায় একথা বলেন তারা। স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, তারা এমন রাজনীতি চান যেখানে গণতন্ত্র ও মানুষের কথা বলার অধিকার থাকবে। 24-এর গণঅভ্যুত্থানে শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডাকসু নির্বাচন যথাযথ প্রক্রিয়ায় হয়নি। এই প্রক্রিয়া চলতে থাকলে জাতীয় নির্বাচনও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। অবাধ সুষ্ঠু নির্বাচনকে একেবারে মাটির তলায় কবর দিয়ে শেখ হাসিনা তার রাজত্ব কায়েম করতে চেয়েছিলেন, তার ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। শেখ হাসিনার পথ অনুসরণ করে কাউকে কাউকে জিতিয়ে দেওয়ার যদি কোনো নীল নকশা থাকে তাহলে এই জাতির জন্য দুর্ভাগ্যজনক। তবে জনগণ ছেড়ে দেবে না। আমরা কিন্তু এখনো সংগ্রাম করে চলেছি। জনগণের জন্য একটি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করব এবং জনগণের মৌলিক অধিকার, তার যে নির্বাচন, যে ভোট দেওয়ার অধিকার, সে অধিকারকে প্রতিষ্ঠা করব। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। সকালে নাটোর শহরের স্বাধীনতা চত্বর এলাকায় সমাবেশ করে দলীয় নেতাকর্মীরা। দেশের সার্বিক সংকট নিরসনের পর
গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করে সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান বক্তারা। পরে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল নিয়ে তারা প্রদক্ষিণ করেন। একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে ঝিনাইদহে। শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে মিছিল বের করেন নেতাকর্মীরা। পরে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। বক্তাদের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার পর থেকে যারাই রাষ্ট্র ক্ষমতায় বসেছে তারা এই দুর্নীতি ও নির্বাচন নিয়ে টালবাহানা করেছে। হবিগঞ্জের কোর্ট মসজিদ প্রাঙ্গণে সমাবেশ করেছে জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নেতাকর্মীরা। পরে চৌধুরী বাজারে শেষ হয় মিছিলটি। লক্ষ্মীপুর শহরে জামায়াতের ব্যানারে মিছিল করেছে দলের নেতাকর্মীরা। দক্ষিণ তেমুহনী থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উত্তর তেমুহনী এলাকায় শেষ হয় মিছিলটি। পরে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই বীরদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি তোলেন বক্তারা। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতেও বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শহরের হৃদয় তারুয়া চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা। পরে কাজীপাড়া, পুরানবাজার, লঞ্চঘাট হয়ে নতুন বাজার এলাকায় শেষ হয় মিছিলটি। এছাড়া একই দাবিতে নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের নেতাকর্মীরা। জামায়াতের পিআর পদ্ধতি আর এনসিপির শাপলা প্রতীক দাবি জাতীয় নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, এই মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। সকালে চাঁপাইনবাবগঞ্জে শহীদ সাটু হল মিলনায়তনে এক কর্মশালায় অংশ নেন তিনি। বলেন, বিগত নির্বাচনে ভোট কারচুপির সাথে যারা জড়িত ছিলেন তাদের আগামীতে দায়িত্ব পালন করতে দেয়া হবে না। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য কমিশন প্রস্তুত রয়েছে। বিদ্যমান আইনের আওতায় চলছে সকল প্রস্তুতি, এমনটাও জানান ইসি আনোয়ারুল ইসলাম। পিআর পদ্ধতি এবং একটি দলের প্রতীক বরাদ্দ বিষয়ক এগুলো নির্বাচনের ক্ষেত্রে কোনো সমস্যার সৃষ্টি করবে না। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান, বিদ্যমান আইনের আওতায় সে সমস্ত কাজ করে যাচ্ছে এবং করবে। আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহী, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, দ্বিপাক্ষিক, বহুপাক্ষিক সহ সব বৈঠকেই সরকার প্রধানের কাছে তারা এ নিয়ে কথা বলেছেন। এছাড়া মানবাধিকার পরিস্থিতি ও শ্রম অধিকার নিয়েও আলাদা সেশনে বক্তব্য দেন ডক্টর ইউনুস। নিউ ইয়র্ক থেকে আহমেদ রেজার প্রতিবেদন। সফরের চতুর্থ দিনে জাতিসংঘ সদর দফতরে ওয়ার্ল্ড প্রোগ্রাম অফ অ্যাকশন ফর ইয়ুথ আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে বক্তব্য দেন প্রফেসর ডক্টর ইউনুস। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথা স্মরণ করিয়ে দেন প্রফেসর ইউনুস। In Bangladesh, we witness an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এর আগে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিফ স্কুফের সঙ্গে বৈঠক করেন তিনি। সাক্ষাৎ হয়েছে কলম্বিয়া সহ আরো কয়েকটি দেশের বর্তমান ও সাবেক রাষ্ট্রপ্রধানদের সাথেও। এছাড়া এদিন মানবাধিকার ও শ্রম অধিকার নিয়ে আলাদা সেশনে কথা বলেছেন সরকার প্রধান। ফুড ফাউন্ডেশনে হিউম্যান রাইটস নিয়ে, গ্লোবাল হিউম্যান রাইটস নিয়ে একটা প্যানেল ডিসকাশন ছিল, সেখানে উনি ছিলেন, সেখানে উনি বক্তব্য। প্রেস সচিব জানান, সব বৈঠকেই ঘুরে ফিরে গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে, সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে। সফরের পঞ্চম দিন বুধবার সাধারণ পরিষদে বক্তব্য রাখবেন প্রফেসর ইউনুস। জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনের নানা আনুষ্ঠানিকতায় যখনই প্রফেসর ডক্টর ইউনুস যার সাথেই দেখা করেছেন, বৈঠক করেছেন কিংবা সাক্ষাৎ করেছেন, তিনি জিজ্ঞেস করেছেন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থার কথা। সরকার প্রধান আশ্বস্ত করেছেন বাংলাদেশে চলছে সংস্কার কার্যক্রম, বিচার কার্যক্রম, একই সাথে নির্বাচনী জাগরণের কথা। পাশাপাশি বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন এবং শ্রম অধিকার নিয়েও যে বর্তমান অন্তর্বর্তী সরকার কাজ করছে সেটি জানাতেও ভোলেননি। আহমেদ রেজা, যমুনা নিউজ, নিউ ইয়র্ক।
যুক্তরাষ্ট্র। আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ফেব্রুয়ারিতে ভোটের মাধ্যমে নির্বাচিতদের হাতে ক্ষমতা হস্তান্তরে সরকার যে বদ্ধপরিকর, ভাষণে সেই বার্তা বিশ্ববাসীর কাছে স্পষ্ট করা হবে। সেই কথাই যমুনা টেলিভিশনকে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। চলমান সংস্কার আর বিচার প্রক্রিয়ার পাশাপাশি রোহিঙ্গা সংকটও ভাষণে গুরুত্ব পাবে মত উপদেষ্টার। কথা বলেছেন সহকর্মী মাহফুজ মিশু। টানা দ্বিতীয়বারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে বক্তব্য রাখতে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সূচি অনুযায়ী বাংলাদেশ সময় শুক্রবার রাতে বিশ্ব দরবারে বাংলাদেশের অবস্থান স্পষ্ট করবেন তিনি। এবারের বক্তব্যেও রোহিঙ্গা, জলবায়ু পরিবর্তন ও ফিলিস্তিন পরিস্থিতির পাশাপাশি থাকবে দেশের রাজনৈতিক বাস্তবতা। হাই লেভেল সেগমেন্ট যে 3-4 দিনে, ওখানে 26 তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। তবে সব ছাপিয়ে সবচেয়ে গুরুত্ব পাবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বাংলাদেশের ফেরার চেষ্টা। আর তা নিয়ে সরকার প্রধান যে আন্তরিক, সেই বার্তা স্পষ্ট হবে বিশ্বমঞ্চে। উনি ডিটারমিন যে ইলেকশনটা উনি করবেন এই ফেব্রুয়ারিতে, এবং ইলেকশন করা মানে হলো যে নির্বাচিত সরকারের হাতে উনি ক্ষমতা হস্তান্তর করবেন, যেটা ডে ওয়ান থেকেই তো মূল লক্ষ্য ছিল, যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন, এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। পাশাপাশি বাংলাদেশে বিনিয়োগে বিদেশিদের আরও একবার আহ্বান জানাবেন প্রফেসর ইউনূস। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আগে থেকেই দারুণ পরিচিত নোবেল জয়ী প্রফেসর মোহাম্মদ ইউনূস টানা দ্বিতীয়বার জাতিসংঘের এই সাধারণ পরিষদে সরকার প্রধান হিসেবে বক্তব্য রাখতে যাচ্ছেন তিনি। সবার বিশ্বাস, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের পর 2026-এর সেপ্টেম্বরে নির্বাচিত কোনো সরকার প্রধান এসে বক্তৃতা করবেন এই মঞ্চে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তুরাগ থানা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ককে এম মামুনুর রশিদ উদ্ধার হলেন। শুক্রবার দুপুরে তাকে নারায়ণগঞ্জের পূর্বাচল থেকে উদ্ধার করা হয়। এরপর রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয় চিকিৎসার জন্য। তবে কে বা কারা তাকে অপহরণ করেছিল তা এখনও জানা যায়নি। গত রোববার সকালে সাদা পাঞ্জাবি পায়জামা পরে বাসা থেকে বের হন মামুন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে স্থানীয় থানায় ডায়েরি করা হয়েছিল। দীর্ঘ 15 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশজুড়ে যে লুটপাট ও হত্যাযজ্ঞ চালিয়েছে তার বিচার নিশ্চিত করতে হবে, এমনটা জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকা প্রাইভেট কার চালক ইউনিয়নের 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে এ মন্তব্য করেন তিনি। বলেন, আওয়ামী তাদের গোষ্ঠীর বাইরে যারাই ছিল সবার উপরে জুলুম নির্যাতন করেছে। এই মুহূর্তে গণতন্ত্রের জন্য বিচার, সংস্কার ও নির্বাচন প্রয়োজন। এই 3টি বাধাগ্রস্ত হলে ফ্যাসিস্টরা আবারও সুবিধা পাবে, এ মন্তব্য করেন জুনায়েদ সাকি। চালকদের নিয়োগ দেওয়ার বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিচার, সংস্কার, নির্বাচন, আমাদের এই 3টা হচ্ছে এই মুহূর্তে আমাদের প্রধান জাতীয় স্বার্থ। আমাদেরকে এই 3টা পাড়ি দিয়ে গণতন্ত্রে পৌঁছাতে হবে। যদি আমরা পৌঁছাতে কোনোভাবে না পারি, আমাদেরকে যদি এটা বাধাগ্রস্ত কেউ করতে সক্ষম হয়, তাহলে কারা লাভবান হবে? ওই ফ্যাসিস্টরা। চোরাগোপ্তা হামলা করে রাজনীতিতে আসতে পারবে না আওয়ামী লীগ, এই মন্তব্য করলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় যুব কনভেনশনে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। সাইফুল হক আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে সামাজিক নৈরাজ্য পরিণত হবে রাজনৈতিক নৈরাজ্যে। আলোচনার মধ্যে কেউ রাজপথ দখলের চেষ্টা করলে অথবা এজেন্ডা বাস্তবায়ন করতে চাইলে সেটা হতে দেবে না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বলেন, গত 1 বছর খেটে খাওয়া মানুষের জীবনযাত্রার কোনো পরিবর্তন হয়নি। আওয়ামী লীগের উদ্দেশ্যে বলতে চাই, দেশে আপনারা চোরাগোপ্তা কায়দায় মিছিল করছেন, বিক্ষোভ করছেন।
আর বিদেশে যে সেখানেও আপনারা সরকার যখন যাচ্ছেন, বিভিন্ন দলের নেতারা যাচ্ছেন, তাদেরকে আপনারা অপদস্থ করছেন, হেনস্থা করছেন। এইভাবে চোরাগোপ্তা হামলা করে, আক্রমণ করে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে পুনর্বাসিত হতে পারবে না। ঢাকা মহানগরে এবার 260টি মণ্ডপে পূজা হতে যাচ্ছে। সারা দেশে হবে 33,355টি পূজা। দশমীতে বিকেল 3টা থেকে রাজধানী সহ সারা দেশে হবে শোভাযাত্রা। সকালে ঢাকেশ্বরী মন্দিরে সার্বজনীন পূজা কমিটির সংবাদ সম্মেলনে সভাপতি জয়ন্ত কুমার দেব তুলে ধরেন এসব তথ্য। অভিযোগ করেন, পূজার প্রস্তুতির মধ্যেই 13টি জেলার প্রতিমা এবং মন্দির ভাঙচুর হয়েছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নিয়েছে। মণ্ডপে মণ্ডপে প্রস্তুতি শেষে উৎসবের অপেক্ষা। কয়েকদিন পরই ঢাক, শঙ্খের শব্দ, উলুধ্বনিতে বরণ করা হবে দেবী দুর্গাকে। মহালয়ার পর থেকেই মন্দিরগুলোতে উৎসবের আমেজ। শারদীয় দুর্গাপূজা নিয়ে সংবাদ সম্মেলন করে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও জাতীয় পূজা উদযাপন পরিষদ। জানান পূজার নানা তথ্য। এ সময় মহানগর পূজা কমিটির সভাপতি কয়েকটি স্থানে প্রতিমা ও মন্দির ভাঙচুরের অভিযোগ করেন। দুর্গাপূজার প্রস্তুতির মধ্যেই কয়েকটি জেলায় দুর্গা প্রতিমা ও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। জানতে পেরেছি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্বৃত্তদের অনেকেই ধরা পড়েছে। পূজার মধ্যে আমরা এসব হামলা দেখতে চাই না। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই নয়, রাষ্ট্রীয় আলোকিত চেতনা, সামাজিক প্রতিরোধের মাধ্যমে এই সহিংসতার অবসান ঘটাতে হবে। নির্বিঘ্ন পূজা উদযাপনে যখন যেখানে কোনো ঘটনা ঘটবে সেখানে যেন বিচারের ব্যবস্থা করা হয়, সেই দাবিও করেন কমিটির নেতারা। বিচারহীনতার সংস্কৃতি আমরা নানাভাবে দেখেছি গত 53 বছর। আমরা চাই না এই সংস্কৃতি অব্যাহত থাকুক। এই পরিবর্তনের মধ্য দিয়ে সেই সংস্কৃতির মৃত্যু ঘটুক আমরা কামনা করি। নতুন করে যে সংস্কৃতি চালু করছি, যে যেখানে ঘটনা ঘটবে সেখানে যাতে সকলকে আইনের আওতায় আনা হয় এবং বিচারের সোপর্দ করা হয়। 27 সেপ্টেম্বর বোধনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। 2 অক্টোবরের দশমীর মাধ্যমে শেষ হবে উৎসব। এবার দেবীর আগমন গজে এবং গমন দোলায়। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। রোববার থেকে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। উৎসব মুখর পরিবেশে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সিলেটে নাবিল হোসেনের কাছে। নাবিল, আপনার সঙ্গে আগেও কথা হচ্ছিল, এবারে জানতে চাই যে দেবীর বোধনের প্রস্তুতি কেমন দেখছেন? তাজনিন, মূলত দুর্গাপূজার যে মূল অনুষঙ্গ প্রতিমা, সেটি প্রস্তুতির কাজই আমরা আসলে প্রতিটা মণ্ডপে মণ্ডপে দেখছি। এবং এখন পর্যন্ত আসলে যেহেতু হাতে আরও একদিন সময় আছে, ফলে এখনও আসলে প্রায় সব মণ্ডপে আমরা দেখেছি যে প্রতিমার যে কাজ, সেই কাজটি এখন পর্যন্ত শেষ হয়নি। ফলে অনেক মণ্ডপে আসলে প্রতিমার কাজে সেই কাজ শেষ করার বিষয়ে আসলে কারিগররা কাজ করছেন। এবং পাশাপাশি প্রতিটা মণ্ডপে আমরা যেটি দেখেছি যে সাজসজ্জার কাজ, অর্থাৎ মণ্ডপগুলোকে আসলে প্রত্যেকেই আলাদা আলাদাভাবে সৃজনশীলভাবে ফুটিয়ে তোলা প্রতিটা মণ্ডপে, সেই কাজটুকুই আসলে দেখছি যে সাজসজ্জার যে কাজ, সেই কাজগুলোই চলছে। আমরা এই মুহূর্তে যেই মণ্ডপে আছি চৈতালি সংঘ, সেখানেও আসলে আমরা একই চিত্র দেখছি যে সাজসজ্জার যে কাজ, সেখানে যারা কারিগররা আছেন কিংবা যারা এই সাজসজ্জার কাজের সাথে জড়িত কর্মচারী যারা আছেন, তারা আসলে সেই কাজটুকু করছেন। আর দেবী বোধন মূলত আসলে ষষ্ঠীর মধ্য দিয়ে মূলত যেহেতু যেই মূল আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতার জন্য যারা আয়োজকরা আছেন তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন। এবং আমরা যেটি দেখেছি যে প্রতিটি মণ্ডপে বিশেষ করে আইন শৃঙ্খলার যে ব্যবস্থা, সেটি আমাদের চোখে পড়েছে। এবং প্রতিটি মণ্ডপে আমরা দেখেছি যে সিলেটের এখন আসলে গত 24 তারিখ থেকেই আসলে আনসার সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে এবং তারা সেখান থেকে তারা তাদের দায়িত্ব পালন করছেন। এবং পাশাপাশি যেখান থেকে প্রতিমাগুলো প্রস্তুত হচ্ছে, সেখানে আমরা দেখেছি যে যারা পুলিশ সদস্যরা আছেন তাদেরকে আসলে সেখানে মোতায়েন করা হয়েছে। এবং যেই স্থান থেকে আসলে প্রতিমাগুলো নেওয়া হবে যেসব সড়ক দিয়ে, সেসব সড়কেও যাতে পুলিশের উপস্থিতি থাকে, সেজন্য মহানগর পুলিশ বলেছে তাদের সকল ধরনের প্রস্তুতি রয়েছে। এর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা তারাও আসলে মণ্ডপগুলোতে এসে তাদের মতো করে তথ্য সংগ্রহ করছেন, তাদেরও প্রস্তুতি
রয়েছে। এবং যারা সনাতন ধর্মাবলম্বীরা আছেন তারা বলছেন যে তাদের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে, তারা এখন উৎসবমুখর পরিবেশে আসলে তারা দুর্গাপূজার যে আয়োজন সেই আয়োজনটুকু তারা উপভোগ করতে চান। সবাই একত্রে মিলে বছরের এই কয়েকটি দিনের জন্যই তারা অপেক্ষা করে থাকেন। তারা তাদের মতো প্রস্তুতি নিচ্ছেন। তারা চাচ্ছেন যে এখন যে আইনশৃঙ্খলা পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিটি যাতে বিসর্জন পর্যন্ত আসলে অব্যাহত থাকে, ফলে তারা আনন্দমুখর পরিবেশে উৎসবমুখর পরিবেশে তারা তাদের যে শারদীয় দুর্গোৎসব সেটি উৎসবের মতো করেই তারা যাতে পালন করতে পারেন। এবং আমরা দেখেছি যে তারা যেটি বলছেন যে গত বছরও তারা যেভাবে আনন্দঘন পরিবেশে এই দুর্গা উৎসব পালন করেছেন প্রতি বছরের নিয়ে এবারও তারা সেটুকুই পালন করতে চান এবং তার জন্য যে ধরনের প্রস্তুতি সেই প্রস্তুতি ইতিমধ্যেই প্রায় শেষ পর্যায়ে। তাজনিম, যুক্তর জন্য ধন্যবাদ নাবিল। নিজ তরিকার বিশ্বাস থেকে ৩৪ বছর ধরে চুল দাড়ি রাখছিলেন হালিমউদ্দিন আকন্দ, কিন্তু মানবিক কাজের নামে জোর করে ৭০ বৃদ্ধের সেই চুল দাড়ি ৪ মাস আগে কেটে ফেলা হয়। ভিডিও আপলোড করা হয় সামাজিক মাধ্যমে, যা সম্প্রতি নতুন করে আলোচিত সমালোচিত। হালিম আকন্দি প্রথম ভুক্তভোগী নন। সোশ্যাল মিডিয়ায় মিলেছে এ ধরনের কর্মকাণ্ডের একাধিক প্রমাণ। জবরদস্তিমূলক এইসব কর্মকাণ্ডকে ঘিরে তৈরি করা হচ্ছে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলের বিতর্কিত কন্টেন্ট। ঘটনাটিকে মানবাধিকার লঙ্ঘন বলছেন আইনজীবীরা। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাসিন্দা হালিমউদ্দিন আকন্দ কোনো মানসিক রোগী বা ছিন্নমূল মানুষ নন। কোদালিয়া গ্রামে নিজ বসত ভিটায় থাকেন। কাদেরিয়া নকশাবন্দিয়ার অনুসারী তিনি। ঝাড়ফুঁক করে ঘুরে বেড়ান গ্রামগঞ্জে, হাটবাজারে। ৪ মাস আগে জোর করে তার চুল দাড়ি কেটে দেয়া হয়। বাধা দিয়ে ব্যর্থ হয়ে সৃষ্টিকর্তার সাহায্য চেয়ে আর্তনাদ করতে থাকেন তিনি। আল্লাহ আল্লাহ তুই দেখিস, আল্লাহ তুই দেখিস। আমি যদি ১৫০ লুট টাকাইতাম লুট টাকাইছে বেড়া যে বেড়াই হুগার করছি এই বেড়াই নেই করতে। তার সেই চর্চার থেকে বা তার সেই যে বেশভূষা আছে সেটার উপরে হস্তক্ষেপ করাটা একবারে তার ব্যক্তি স্বাধীনতার উপর হস্তক্ষেপ করা। ঘটনাটি চরম মানবাধিকার লঙ্ঘন বলে বিবৃতি দিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। জেলা জজ কোর্টের আইনজীবী বলছেন এটি ফৌজদারি অপরাধ। মানবাধিকারের কথা বলা হয়েছে, মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। রাষ্ট্র তা বলবৎ করার জন্য অবশ্যই জাতীয় মানবাধিকার কমিশন সোমোটো হয়ে সেই পদক্ষেপটি নিতে পারে। এটি প্রথম ঘটনা নয়। ফেসবুক, ইউটিউবে দেখা যায় একই ধরনের ভিডিও সহ ব্যক্তি অধিকার ক্ষুণ্ণ হয় এমন কন্টেন্ট আপলোড করা হয়েছে বিভিন্ন পেজ থেকে। এ বিষয়ে হিউম্যান সার্ভিস বাংলাদেশ পেজের অ্যাডমিনের বক্তব্য জানতে চাইলে নিজেদের কাজের পক্ষে যুক্তি দেন তারা। ১৭ই মে নেত্রকোনা কাশীগঞ্জ থেকে আমাদেরকে ফোন করেন, পরে বললাম যে এটা তো আপনারাই যদি ওনার প্রয়োজন, উনি যদি সম্মতি দেয় আপনারা এটা কাটেন, যেহেতু দূর আমাদের তো যাতায়াত খরচ হবে অনেক টাকা। তারপরে ওনারা বললো যে আমরা ভাই অনেক চেষ্টা করেছি, আমরা পারি না, এই জন্য আপনাদেরকে নক দিয়েছি। পরে মূলত হলো আমাদের ওখানে যাওয়া। অথচ ভিডিও থেকে অর্থ আয় করছেন সংশ্লিষ্টরা। ডলার ইনকামের জন্য একটি অনৈতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতাটিকে যে কোনোভাবে রাষ্ট্র রোধ করতে হবে। কেউ কাঁদছে, কেউ বেঁচে থাকার জন্য লড়ছে। এই সব চিত্রই এখন ভিউয়ের খোরাক, ডলার আয়ের হাতিয়ার। এই ধরনের ভিডিও যখন ফেসবুক বা ইউটিউবে আপলোড হয় এবং ভাইরাল হয়, তখন আর কারো মানবাধিকার সুরক্ষিত থাকে না, যার অন্যতম উদাহরণ এই হালিমউদ্দিন আকন্দ। বিশেষজ্ঞরা বলছেন শুধুমাত্র ডলার কামাই করার জন্য কিংবা নিজেকে ভাইরাল করার জন্য মানুষের যন্ত্রণা বিক্রি করা কিংবা তার ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলার কাজ যারা করেন তারা অপরাধী। এজন্য আইন প্রয়োগকারী সংস্থাকে নিতে হবে ব্যবস্থা। হুসাইন শাহিদ, যমুনা নিউজ, ময়মনসিংহ। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মীদের এখন থেকে পারফরমেন্সের ভিত্তিতে উৎসাহ বোনাস দিতে হবে। বছরের সর্বোচ্চ 3টি বোনাস দেওয়া যাবে। এর ভিত্তি হবে নিট মুনাফা। রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকের কর্মচারীদের উৎসাহ বোনাস দেওয়ার বিষয়ে শর্তযুক্ত নির্দেশিকা জারি করেছে অর্থ মন্ত্রণালয়। বলা হচ্ছে, উৎসাহ বোনাস দেওয়ার ক্ষেত্রে এতদিন শৃঙ্খলার ঘাটতি ছিল, এটা দূর করতে এই নির্দেশিকা জারি করা হয়েছে। এতদিন এ বিষয়ে নীতিমালা থাকলেও যা লঙ্ঘন করে আসছিল বড় কয়েকটি ব্যাংক। নির্দেশিকায় বলা হয়, সোনালী, অগ্রণী, জনতা, রূপালী, বেসিক ও বিডিবিএল এই 6 ব্যাংক উৎসাহ বোনাস দেবে 5টি উপাদানের ভিত্তিতে।
আইসিবির ক্ষেত্রেও 5টি সূচক বিবেচনায় থাকলেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে। 4 জেলায় সড়ক দুর্ঘটনায় ঝরল 10 তাজা প্রাণ। এর মধ্যে 2 জেলাতে মৃত্যু হয়েছে মা ও সন্তানের। রংপুরে ট্রাক পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন 3 জন। সুনামগঞ্জে 3 জন মারা গেছেন ট্রাক অটোরিকশার সংঘর্ষে। এছাড়া বগুড়ায় ট্রাকের ধাক্কায় বাবা ছেলে সহ 3 জন প্রাণ হারিয়েছেন। তখনও ভোরের আলো ফোটেনি। স্বামী সন্তান আর আসবাবপত্র সহ গ্রামে ফিরছিলেন শাহিনা বেগম। সেই ফেরা আর হলো না। বেপরোয়া ট্রাক কেড়ে নিল শাহিনা ও তার সন্তান স্বাধীনের প্রাণ। ট্রাক পিকআপের এই সংঘর্ষ হয় রংপুরের দমদমা ব্রিজ এলাকায়। ঢাকায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন শাহিনা ও তার স্বামী মোতালেব। চাকরি ছেড়ে গ্রামের বাড়িতে থিতু হতে যাচ্ছিলেন তারা। তাদের বহনকারী পিকআপটি দমদমা ইউটার্ন নেওয়ার সময় বালুভাই ট্রাক সজোরে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই প্রাণ হারান শাহিনা ও স্বাধীন। পিকআপের হেলপারকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পলাতক ট্রাক চালক ও হেলপার। ঢাকা অভিমুখী বালুবাহী একটি ট্রাক, অপরদিকে ঢাকা থেকে রংপুর অভিমুখী একটি পিকআপ ভ্যান আমাদের দমদমা ব্রিজের একটু আগে আমাদের তাজা থানাধীন এলাকায় ইউটার্ন করার সময় বালুবাহী ট্রাকটি পিকআপটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই 3 জন ছিটকে পড়ে মারা যায়। মা মেয়ের প্রাণ ঝরেছে সুনামগঞ্জে। শুক্রবার সকালে সুনামগঞ্জ সিলেট মহাসড়কে ট্রাক সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মারা যান 3 হুইলার চালক সজল গোপ ও যাত্রী আখি চৌধুরী। আশঙ্কাজনক অবস্থায় আখির মেয়ে প্রথমাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ট্রাক চালককে আটক করে পুলিশ। মারা গেছে 3 জন, মা মেয়ে আর সিএনজিতেই ঘটনাস্থলে মারা গেছে, হাসপাতাল নেওয়ার পথে মারা গেছে। বগুড়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে বাবা ছেলে সহ 3 জনের। সকালে সারিয়াকান্দির কাঁঠালতলা এলাকায় এই দুর্ঘটনা। স্বজনরা জানায় দুর্গাপূজার ছুটিতে পরিবার নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন বিপুল চন্দ্র দাস। সিএনজি চালিত অটোরিকশা নিয়ে রওনা করলে পথে ধাক্কা দেয় বালুভাই একটি ট্রাক। সাথে সাথেই মৃত্যু হয় অটো চালকের। হাসপাতালে নেয়ার পর মারা যান বিপুল ও তার ছেলে বিপ্লব। শ্বশুরবাড়ি যাতে পরে আমি গোবিন্দগঞ্জ নামার পরে আমার ফোন দিছে যে ওনারা অ্যাক্সিডেন্ট করছে। অ্যাক্সিডেন্ট করার পরে ওনাদেরকে হাসপাতালে নেওয়া যাচ্ছে, ওনাদের সিরিয়াস অবস্থা। ট্রাকের তলে সিএনজি একবারে ডান ট্রাক 10 চাকা গাড়ি একবার দুলে থুয়ে গেছে। মানে একজনের অবস্থা দেখে তো আমি ফিট খেয়ে পড়ছিলাম। পূর্বাচল 300 ফিট সড়কে মোটরসাইকেলের সাথে ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে এক সাউথ আফ্রিকা প্রবাসী নিহত হয়েছেন। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের পর এবার এই ধর্মঘটের ডাক দিয়েছেন বাস মালিকরা। সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনো বাস। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। এর আগে বৃহস্পতিবার রাতে হঠাৎ করে কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেন মালিকপক্ষ। শ্রমিকদের মজুরি বাড়ানোর ইস্যু নিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তারা। সম্প্রতি বেতন বৃদ্ধির দাবিতে ধর্মঘট পালন করেন পরিবহন শ্রমিকেরা। পরে 23 সেপ্টেম্বর ঢাকায় মালিকপক্ষ শ্রমিকদের বৈঠকে বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়, যা 25 সেপ্টেম্বর থেকে কার্যকরের কথা ছিল। জেলা মোটর শ্রমিক ইউনিয়নে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বলেন, মালিকদের সাথে দফায় দফায় আলোচনা করে বাড়তি বেতন নির্ধারণ করা হয়েছিল। তবে হঠাৎ করে শ্রমিকদের সেই নির্ধারিত বেতন দিতে দ্বিমত জানান মালিকরা। আমরা যাত্রীরা অনেক কষ্টে আছি, কারণ তারা মালিক এবং ড্রাইভার এদের সমাধানের জন্য সাধারণ যাত্রী কষ্ট পাবে, এটা তো ঠিক না। আন্দোলন যে করবে সেই মেসেজটাও আমাকে ফোনে দেয়নি, ফোন নাম্বার তো আমার দেওয়া আছে। রাজি হয়েছিল বেতনের জন্য ফুল বেতন আপাতত মধ্যে সিস্টেম করবে, তো এখন কালকে রাত থেকে মহাজনরা বলছে বেতন দিব না, বন্ধ রেখেছে। দাবিটা আমরা করেছিলাম, দাবিটা মেনে নিয়েছিল। মেনে নেওয়ার পর মনে করেন যে তারা বলে কি আমরা এই দাবি আমরা উত্তোলন করলাম, আমরা এত টাকা দিতে পারবো না। 100 টাকার একটা সমস্যা ওনারা বলছে যে যেটা খোরাকি বলা হয় আর কি, এই খোরাকিটা নাকি মালিকপক্ষ ম্যানেজার দিতে চায় নাই, দিয়ে ম্যানেজারের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে একটু হয়তো খারাপ ব্যবহার হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হবিগঞ্জের বানিয়াচংয়ে 2 গ্রামবাসীর সংঘর্ষে অন্তত 30 জন আহত হয়েছেন। দুপুরে উপজেলার তারাশোয় গ্রামের কুদরত মিয়ার ছেলে ধানের চারার আঁটি বাঁধার জন্য পাশের ঝোপ থেকে বেত কাটতে যায়। এ সময় যাত্রাপাশা গ্রামের হাসানের সাথে বাগবেতনটা হয়। এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ায় জড়িয়ে পড়ে। ইটপাটকেল ছুঁড়ে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
আহত হয় দুপক্ষের অন্তত ৩০ জন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বানিয়াচং ও আজমিরিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বাগেরহাটে পুলিশ রিমান্ডে মারা গেছে এক আসামি। পুলিশের দাবি, গত 18 সেপ্টেম্বর সদরের রাখালগাছি এলাকায় চুরির অভিযোগে মোজাফফর সহ 4 জনকে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ তাদের আদালতে তুললে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। গতকাল 4 জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। সকালে রিমান্ডে থাকা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মোজাফফর। পরে হাসপাতালে নেওয়া হলে সেখানে টেস্ট রিপোর্টে তার হার্ট অ্যাটাক ধরা পড়ে। এরপরই মৃত্যু হয় মোজাফফরের। ঘুম থেকে উঠে হঠাৎ সে অসুস্থ বোধ করে, বুকে ব্যথার কথা বলে। রাত 8টার দিকে পরবর্তী যে ইসিজি, সেখানে দেখা যায় যে না, ওনার হার্ট আর কাজ করছে না। তখন ডাক্তাররা প্রয়োজনীয় অন্যান্য পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করে। মাদারীপুরের শিবচরে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় সাবেক ভাড়াটিয়াকে গ্রেফতার করেছে র্যাব। প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে উপজেলার পাঁচচর এলাকা থেকে কাজী রাসেল মাহমুদ ওরফে সবুজকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে 9 মাস আগে রানু বেগমের বাড়ির একটি ঘর ভাড়া নেয় রাসেল। চুরির ঘটনাকে কেন্দ্র করে মাস 4 আগে দুজনের মধ্যে বাগবিতণ্ড হয়। চুরির ঘটনায় অভিযুক্ত করায় ক্ষুব্ধ হয়ে গত 21 সেপ্টেম্বর রাতে রানু বেগমকে হত্যা করে রাসেল। পরে ঘরের বিভিন্ন মালামাল ও নগদ অর্থ লুট করে পালিয়ে যায় সে। রানু বেগমের ছেলে চাকরির কারণে পরিবার সহ ঢাকায় থাকেন। ফোনে মায়ের সাথে যোগাযোগ করতে না পেরে প্রতিবেশীদের জানালে তারা জানালো দিয়ে রানু বেগমের রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পিরোজপুরে স্কুল শিক্ষককে মারধর ও হাত পা ভেঙে দেওয়ার ঘটনায় গ্রেফতার একজনকে কারাগারে পাঠানো হয়েছে। দুপুরে শিকদার মল্লিক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক কামরুজ্জামান চানকে আদালতে তোলা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে গতরাতে তাকে আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল মিত্র। বৃহস্পতিবার স্কুলে অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হাত পা ভেঙে দেয় মুখোশধারী কয়েকজন। স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বর্তমান সভাপতি ও জেলা বিএনপি নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের সাথে দ্বন্দ্ব চলছে কামরুজ্জামান চানের। সেই বিরোধের জেরেই কামরুজ্জামানের সম্পৃক্ততায় এই হামলা চালানো হয়। নড়াইল সদরের একটি বাঁশ বাগান থেকে ইজি বাইক চালক বৃদ্ধের মরদেহ উদ্ধার হয়েছে। সকালে বুড়িখালী গ্রাম থেকে আকবর ফরিকের মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনরা জানায়, বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি আকবর। সকালে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। গত 1 বছরে দেশে সাইবার অপরাধ বেড়েছে প্রায় 12%। আর গত 5 বছরে প্রায় 2 লক্ষ সাইবার অপরাধে শিকার মানুষ অভিযোগ করেছেন বিভিন্ন প্ল্যাটফর্মে, যা ভুক্তভোগীদের মাত্র 12%। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটি এক সভায় এমন দাবি করেন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস নামের একটি সংগঠন। তাদের জরিপে উঠে আসে, ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে সংগঠিত অপরাধের শিকার 80%ই 18 থেকে 30 বছর বয়সী, আর ভুক্তভোগী 60%ই নারী। তারা দাবি করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক ও ধর্মীয় এজেন্ডা বাস্তবায়নে সংগঠিত হয়েছে সাইবার অপরাধ। এছাড়াও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিপ ফেকিং এই অপরাধ বাড়ানোর পেছনে দায়ী বলে মনে করেন আলোচকরা। বলেন, সাইবার নিরাপত্তা জাতীয় নিরাপত্তার অংশ। এছাড়াও সাইবার সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। বিশেষ দক্ষতা মূল্যায়ন পরীক্ষার নামে চাকরিচ্যুতির চেষ্টার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী ব্যাংকের কর্মীরা। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে কর্মসূচিতে তারা অভিযোগ করেন, নিয়োগের 5-7 বছর পর এ ধরনের পরীক্ষা অযৌক্তিক। এই পরীক্ষা না দিতে হাইকোর্ট রুল জারি করলেও ব্যাংক কর্তৃপক্ষ তা মানছে না বলে অভিযোগ মানববন্ধনে অংশগ্রহণকারীদের। চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করার ষড়যন্ত্র হিসেবে শুক্রবার এই মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে, অথচ একই পদে বরিশাল, নোয়াখালী, কুমিল্লা বা অন্য অঞ্চলে এমন কোনো পরীক্ষা হচ্ছে না বলে অভিযোগ তাদের।
টার্মিনেশন করার জন্য একটি সুপরিকল্পিতভাবে অ্যাসেসমেন্টের নামে আমাদেরকে ছাঁটাইয়ের জন্য এই পরীক্ষা নেওয়া হচ্ছে। আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই এই প্রহসনমূলক পরীক্ষা আমরা অংশগ্রহণ করব না এবং আমরা এখান থেকে এটাকে বয়কট করলাম। বিএনপি ক্ষমতায় যেতে পারলে সনাতন ধর্মাবলম্বীরা অতীতের চেয়ে ভালো থাকবে, এমন মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান ও বরগুনা 2 আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। দুর্গাপূজা উপলক্ষে সকালে পাথরঘাটায় পূজা উদযাপন ফ্রন্ট আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন তিনি। এ সময় 6 শতাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগ দেয়। জেলায় একসাথে এত মানুষের বিএনপিতে যোগদানের ঘটনা এই প্রথম। এ সময় মনি বলেন, দেশের সকল মানুষের সমান অধিকার, ক্ষমতায় আসলে সকল ধর্মের মানুষ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নুরুল ইসলাম মনি আরও জানান, গত বছর পুজোর সময় বিএনপি নেতাকর্মীরা নিরাপত্তা দিয়েছে। এবছর আরও শক্তিশালীভাবে নিরাপত্তা দেওয়া হবে, যাতে নির্বিঘ্নে তারা ধর্ম পালন করতে পারে। রাজবাড়ীতে দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা করেছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন বাঁধন। সকালে পদ্মা জোনের আয়োজনে রাজবাড়ী সরকারি কলেজে পরিচয় পর্বের মাধ্যমে শুরু হয় কর্মশালা। প্রথম পর্ব শেষে প্রেজেন্টেশনের মাধ্যমে বাঁধনের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। পরে কুইজ ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ সহ কর্মশালায় অংশগ্রহণকারীদের দেওয়া হয় সনদপত্র। অনুষ্ঠানে বাঁধন কেন্দ্রীয় পরিষদের সভাপতি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম তালুকদার পাড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সকালে আঞ্চলিক পরিষদের সদস্য KS মং এর সার্বিক ব্যবস্থাপনায় ও লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালের সহযোগিতায় এই চক্ষু সেবার কার্যক্রম হয়। লায়ন্স চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার শোভন চক্রবর্তী নেতৃত্বে 8 জনের একটি টিম সেবা দান করে। 5 শতাধিক পাহাড়ি বাঙালি রোগীকে বিনামূল্যে ঔষধ ও চশমা প্রদান করা হয়। আয়োজকেরা জানান, রোগীদের জন্য বিনামূল্যে চট্টগ্রাম লায়ন্স হাসপাতালে সম্পূর্ণ বিনা খরচে ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। এজন্য জন প্রতি 60,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানান। চূড়ান্ত হলো বিসিবি নির্বাচনের ভোটার তালিকা। দুদকের অভিযোগে অভিযুক্ত 15টি ক্লাবকে আপত্তি ও শুনানি শেষে কাউন্সিলরশিপ দিয়েছেন নির্বাচন কমিশন। 3 ক্যাটাগরিতে মোট 192 জন কাউন্সিলর ভোট দেবেন এবারের নির্বাচনে। এর আগে আলোচিত 15টি ক্লাব ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার পর শুরু হয় আলোচনা সমালোচনা। ক্লাব সংগঠকরা আপত্তি জানানোর পর সেই আপত্তি গ্রহণ করে কমিশন। এরপরই নতুন সিদ্ধান্ত হয় এবারের নির্বাচনে অংশ নিতে পারবে এই ক্লাবগুলো। এর আগের দিন বৃহস্পতিবার বিসিবি কার্যালয়ে নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা দিয়ে পাওয়া 38টি অভিযোগের শুনানি সম্পন্ন করে। এছাড়া দেয়া হয়েছে 5 জেলা সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও। ইসরায়েলকে পশ্চিম তীর দখল করতে দেয়া হবে না, এ নিশ্চয়তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্তব্য করেন তিনি। আমি পশ্চিম তীর দখল করার অনুমোদন দেব না, এটি ঘটবে না। ইসরায়েল পশ্চিম তীরকে তাদের সাথে সংযুক্ত করার অনুমতি পাবে না। যথেষ্ট হয়েছে, এবার থামার সময় এসেছে। ইসরায়েলের হুমকি ধামকিকে তোয়াক্কা করছে না গাজা অভিমুখী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মানবাধিকার কর্মীরা। তাদের স্পষ্ট অবস্থান, যতই হামলা বাধা আসুক না কেন উপত্যকা পর্যন্ত ত্রাণ পৌঁছানো হবে। এদিকে ত্রাণবাহী নৌবহরের নিরাপত্তা দিতে যাত্রা করেছে ইতালির যুদ্ধজাহাজ আলপিনো। নিজ দেশের নাগরিকদের সুরক্ষায় একই পথ অনুসরণ করেছে স্পেনও। ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করেই গাজার পথে অগ্রসর হচ্ছে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। মানবাধিকার কর্মীদের এই সাধু উদ্যোগকে ধূলিসাৎ করতে হামলা হুমকি কিছুই বাদ দিচ্ছে না ইসরায়েল। নৌবহরের কাছাকাছি কয়েক দফায় ছোড়া হয়েছে ড্রোনও। মানবিকতার খাতিরেই ফ্লোটিলার নিরাপত্তায় যুদ্ধজাহাজ আলপিনো পাঠানোর ঘোষণা দিল ইতালি। অপর ইউরোপীয় দেশ স্পেনও জানিয়েছে তারা অনুসরণ করবে একই পথ। স্পেনের উদ্দেশ্য স্পষ্ট, মূলত ফ্লোটিলায় থাকা স্প্যানিশদের নিরাপত্তার জন্যই পাঠানো হয়েছে সামরিক জাহাজ। বেলজিয়ামও তাদের নাগরিকদের সুরক্ষা দেওয়ার অনুরোধ জানিয়েছে। গ্লোবাল সুমুদ এর উদ্দেশ্য একটাই, মানবিক সহায়তা, গাজাবাসীর কাছে খাদ্য ও জরুরি সরঞ্জাম পৌঁছানো।
নৌবহরে থাকা মানবাধিকার কর্মীদের বার্তা স্পষ্ট, ইসরায়েলের দাবি অনুযায়ী সাইপ্রাসের কাছে তারা নামিয়ে দিবেন না ত্রাণ, বরং গাজা উপত্যকা পর্যন্ত পৌঁছানো হবে জরুরি সহায়তা। ইসরায়েলকে ভয় পাই না, কিন্তু এমন একটি পৃথিবীকে ভয় পাই যেখানে মানবতা হারিয়ে যাচ্ছে। এই যাত্রায় মানবিক সাহায্য প্রদান মূল উদ্দেশ্য। পাশাপাশি বার্তা দিতে চাই, এখনো ফিলিস্তিনকে ভোলেনি বাদবাকি বিশ্ব। স্পেনের বার্সেলোনা থেকে 31 আগস্ট ত্রাণ সহকারে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। সেপ্টেম্বরেই 3 দফায় নৌবহরের উপর চালানো হয় ড্রোন হামলা। টিউনিশিয়া উপকূলেও পড়তে হয় বাধার মুখে। ইসরায়েলি বাধায় সবশেষ 4টি মিশন পণ্ড হয়েছে তাদের। এবার 50টি নৌযান নিয়ে এ যাত্রা। বহরে রয়েছে 44 দেশের মানবাধিকার কর্মী। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। এই ছিল আজকের সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।